দেখেন 5 নম্বরে যে প্রবলেমটা আছে, এটা 2024 সালে আসা অঙ্ক। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আসছে। কি বলা হচ্ছে? কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? মানে কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে যদি 50 কম হয়, তাহলে সংখ্যাটা কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে কি করব বলেন তো দেখি। 5 নম্বর অঙ্কটা যদি আমরা এই গ্যাপের মধ্যে সলিউশন করি, তাহলে আমরা কি ধরে নেব শুরুতে? যে ধরি স্যার, সংখ্যাটি কি? ধরি ধরি সংখ্যাটি এক্স। ধরি সংখ্যাটি এক্স। এক্স। তাহলে আমরা কোন সংখ্যার জায়গায় কি ধরে নিলাম? এক্স। এক্স ধরে নিলাম। এটা ক্লিয়ার, এটা কেটে দিলাম। এক্স। আচ্ছা, আমরা ধরলাম, এই জন্য জি এটাকে স্যার। কেটে দিলাম। আচ্ছা, এই সংখ্যাটার কি বলছে? কত অংশ? 2/3। 2/3। দুই আচ্ছা বলেন তো, তৃতীয়াংশ। 2/3 মানে কি বোঝায় বলেন তো? তিন বাই এক্স তিন বাই এর দুই তিন ভাগের দুই। এক্স এর উপরে 2, তার নিচে 3, এটা কি না? জি স্যার। জি। জি স্যার। তার মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2x/3, একই কথা কিন্তু। এটাও যা, এটাও জি তা। স্যার। ঠিক আছে তো নাকি? জি স্যার। এই জি স্যার। দুইটা জি স্যার। ক্লিয়ার। 2/3 আমরা বের করছি। তো এখন আমাদের এখান থেকে আছে ওই সংখ্যার চেয়ে 50 কম হলে, তার মানে আপনাদের প্রশ্ন মতে বিল্ড আপ করতে সমস্যা হয়েছে। যার সমস্যাটা হয়েছে, প্রশ্ন মতে বিল্ড আপ জি করতে স্যার। সমস্যা হয়েছে। এই জায়গায় এইখানে সমস্যাটা হয়েছে স্যার। বুঝতে পারছি। এখন স্যার তো আমি এটা কি করছিলাম? থ্রি 3/2x প্লাস 50 ইকুয়াল টু এক্স দিছিলাম। হুম, তাও হবে, তাও হবে, কিন্তু তারপরে স্যার, হবে হবে। কিন্তু তারপরে তো স্যার ইকুয়েশনটা করতে পারি নাই। আচ্ছা, খেয়াল করে দেখেন, আপনি যেটা করছিলেন ওটাও কিন্তু রাইট ছিল। দেখেন আমি বলি, আপনি একটু হ্যাঁ স্যার। মনোযোগ দিয়ে শোনেন। ওকে? তো যেহেতু বলা হচ্ছে কোন সংখ্যার, আমি এটা মুছে দিচ্ছি যেহেতু করে ফেলছি। বলা হচ্ছে যে কোন সংখ্যার 2/3। আচ্ছা বলেন তো দেখি তাহলে, প্রশ্ন মতে একটা সংখ্যার 2/3 বলতে এটা বোঝাচ্ছে কিনা? জি স্যার। কি জি স্যার। পর্যন্ত বলছে? ওই সংখ্যার চেয়ে 50 কম। আচ্ছা, ওই সংখ্যা বলতে কোনটা? এক্স। এক্স। এইটার চেয়ে কার সাথে আছে যে ওই সংখ্যার চেয়ে 50 কম? আচ্ছা বলেন তো দেখি, ওই সংখ্যা বলতে কোন সংখ্যা বোঝাচ্ছে? যেটা আমরা এক্স। এক্স এর চেয়ে কত কম? 50। আপনি এভাবেও করতে পারেন, নো প্রবলেম। খেয়াল করে স্যার দেখেন। আমি করছিলাম হচ্ছে স্যার, ওই থ্রি 3/2x এর সাথে 50 যোগ করছিলাম। হ্যাঁ, মানে হবে না এইটা কেন? সব এই অবশ্যই হবে, এটা হবে সমান সমান অবশ্যই। হচ্ছে আপনি এক্স। আপনি আপনি করছেন যে 3/2x/3 + 50 = এক্স, তাই তো? সমান সমান এক্স। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেম কথা। বলেন তো দেখি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম ইকুয়েশন কিনা? জি জি স্যার, স্যার। ওইটা তো সেম, কিন্তু হ্যাঁ, 50 50 উনি এই দিক প্রথমে থেকে ওই কিভাবে দিকে যোগ চলে গেছে। করলেন? আচ্ছা বলেন তো এই 50 কিন্তু যদি স্যার আমি এই তারপরে দিকে আনি। লসাগু লসাগু করছিলাম, কিন্তু পরে আর মিলাতে পারি নাই। আচ্ছা, তো যাই হোক, আমি আমি দেখেন আপনারটাই করে দিচ্ছি, দেখেন এটাই করে দিচ্ছি। আচ্ছা বলেন তো, বা এখানে লসাগু কত হয়, 3 কিনা? হুম। 3। হুম, স্যার। 3। আচ্ছা, তাহলে 3 হলে উপরে 2x, বলেন তো 3×50 150 কিনা? 150। 150 হুম। ইকুয়াল হচ্ছে এক্স। তার নিচে 1 থাকলো। এবার হুম। 3x দ্বারা x কে যদি আমি গুণ করি, 3 দ্বারা x কে গুণ করলে 3x = 1 দ্বারা 3x। 2x প্লাস, তার মানে যা আছে তাই হচ্ছে 150। জি। তাহলে বা 3x, এই 2x এইদিকে আসলে -2x = 150। তাহলে সুতরাং x এর এক্স ভ্যালু কত? ইকুয়াল 150। 150। 150। তাহলে নিঃসন্দেহে 150 অ্যান্সার আছে, এই যে দেখেন 150, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। তবে যেটা বললাম, অঙ্কটাতে কিন্তু প্রবলেম হচ্ছে শুধু প্রশ্ন মতে বিল্ড আপ করার প্রশ্নের জায়গাটা। মধ্যে বিল্ড আপ হ্যাঁ, করা। এই জায়গাটা একটু ধরতে হবে ভালো করে। এটা একদিনে কিন্তু তৈরি হবে না, এটা আস্তে আস্তে অঙ্ক করতে 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 বিল্ড আপ হবে। রাতারাতি কেউ শিখতে পারবে না এটা। আমিও যখন প্রথম শিখছি তখন আমারও প্রবলেম হয়েছে এই জায়গাতে। এই জন্য আমি বুঝি যে এই জায়গাতে স্টুডেন্টদের প্রবলেম হতে পারে সবচেয়ে বেশি। তো আপনারা কি করবেন দেখেন, মানে বোঝার জন্য শুরুতে যেটা চিন্তা করতে পারেন, যে যেহেতু বলছে যে কোন সংখ্যার 2/3। আচ্ছা বলেন তো, কোন সংখ্যা বলতে এক্স, দুই যদি তৃতীয়াংশ এক্স। বলতে 2x/3, এটা আপনার মাথায় আসলো কিনা এই পর্যন্ত? জি স্যার। বলছে, এবারে বলছে যে কোন সংখ্যার 2/3, তার মানে এইটা ওই সংখ্যার চেয়ে 50 কম। আচ্ছা বলেন তো, ওই সংখ্যা মানে, বলেন তো এখানে ওই সংখ্যার জায়গায় যদি আমি এক্স বসাই, তাহলে এক্স এর চেয়ে 50 কম এটা আছে কিনা এখানে? জি। তাহলে এক্স এর চেয়ে 50 কম আসলে, তার মানে দুটো সমান হবে, বাস। ইকুয়াল, মাঝখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিলেন, হয়ে গেল, শেষ। এখন আপনি জি মেলান। স্যার, কিন্তু ওই হ্যাঁ বলেন। প্রথমে আমি করেছিলাম কি 2x এর সাথে 50 বিয়োগ দিছি,
আচ্ছা কারণ না, ওই যে এই ওই এটা এটা সংখ্যাটা ধরতে পারি আচ্ছা নাই। বলেন তো দেখি, এখানে এক্স বড় সংখ্যা নাকি 2x/3 বড় সংখ্যা? স্যার এক্স। এক্স বড় তার সংখ্যা। মানে এক্স বলেন বড় তো দেখি, সংখ্যা। মাঝখানে যদি ইকুয়াল হইতে চায়, বলেন তো দেখি এক্স বড় সংখ্যা থেকে কোনো কিছু একটা বাদ দিলে ছোট সংখ্যাটা জি সমান স্যার। হবে কিনা? জি সেইটাই জি তো স্যার। হয় হ্যাঁ, স্যার। এই জিনিসটা মাথায়, এখন আপনার যদি মাথায় এরকম আসে, আমি আমি এখান থেকে 50 বিয়োগ করে ইকুয়াল এক্স দিলাম, আসতেও তো পারে নাকি, মাথায় তো এরকম আসতেও পারে। জি স্যার। আপনি জি একটু স্যার। মেন্টালি চিন্তা করবেন যে এইটা বড় সংখ্যা নাকি এইটা বড় সংখ্যা, বলেন তো। এক্স বড়। এক্স বড় এক্স সংখ্যা, তাহলে এক্স বড়। বাদ যদি যায় তাহলে তো এক্স থেকেই বাদ যাবে কোনো কিছু, তাই নয় কি? জি স্যার। তবেই না এটা সমান হবে। এটা কিন্তু একটু থিঙ্কিং এর বিষয়, আস্তে আস্তে হবে, হ্যাঁ, একবারে হবে না। এরপরে 6 নম্বর সমস্যা, কার যেন 6 নম্বর সমস্যাটা? স্যার আমার ছিল। আচ্ছা, আপনার 6 নম্বর সমস্যাটা আপনার, তো আমি একটু বড় করে দিচ্ছি, একেবারেই বড়, যেন অঙ্কটা ঠিকঠাক ভাবে দেখা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না অঙ্কটা? জি স্যার দেখতে ওকে, পাচ্ছি। দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 51, তাদের পার্থক্যের 1/4 13, বৃহত্তম সংখ্যাটি কত? কার জানে, কার জানে নয়েজ, কে জানে কথা বলতেছে। হায় হায়। ওকে, আমি মিউট করে দিছি। তো দেখেন, তো আমরা যেহেতু বলছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে আমরা বলেন তো কত ধরে নিতে পারি বৃহত্তম সংখ্যাটা, তাই এক্স। না? ধরতে পারি না এক্স, বলেন তো। জি। জি। ধরতে পারি। আচ্ছা, একটা সংখ্যাকে আমি এক্স ধরলাম, কয়টা সংখ্যা বলছে, কয়টা সংখ্যা? দুটি সংখ্যা। দুটি দুটি সংখ্যা। সংখ্যা। তাহলে একটা সংখ্যাকে এক্স আর একটাকে কি ধরবো? ওয়াই। 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 আচ্ছা, তার মানে কোনটাকে বড় সংখ্যা ধরবো বলেন তো দেখি, এক্স কে কি ধরবো? বড়। এক্স এক্স বড়। কে এক্স কে বড় ধরলাম, তার মানে এক্স হচ্ছে বড়, ওয়াই হচ্ছে ছোট। আমি একটু লিখে দিব, কেননা এটা না হলে তো বোঝা যাবে না, এক্স হচ্ছে বড় আর ওয়াই হচ্ছে ছোট। কি নির্ণয় করতে বলছে বলেন তো দেখি এখানে? বৃহত্তম। 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 তাহলে কার মান বের করতে চাই আমরা এবার? এক্স। এক্স। যেহেতু জি। আমরা ধরে নিছি, আমি যদি ওয়াই কে বড় ধরে নিতাম তাহলে ওইভাবেই কিন্তু জিনিসটা ক্যালকুলেশন করতাম। এবার এখানে শর্ত কয়টা বলেন তো, দুইটা শর্ত কিনা? সংখ্যা দুইটির অর্ধেকের যোগফল 51। আচ্ছা, সংখ্যা দুইটির অর্ধেক মানে কি, আমরা বলতে পারি প্রথম শর্ত মতে, বলেন তো দেখি, এক্স, এক্স মাইনাস। দেখেন আমি আমি একটু সব। ক্যালকুলেশন করি, মানে অঙ্কে যা আছে আমি তাই করব। ওকে, আমি কিন্তু মন গড়া কিছু করব না, অঙ্কে যা আছে তাই। তাহলে দুইটি সংখ্যার অর্ধেক, আচ্ছা বলেন তো, অর্ধেক মানে এক্স কেও 2 দ্বারা ভাগ, ওয়াই কেও 2 দ্বারা ভাগ, এটা অর্ধেক কিনা? ওয়াই কেও দিতে পারবো। জি। ওকে, জি জি। এদের এটার যোগফল, তার মানে যোগফল। যোগফল মানে মাঝখানে কি চিহ্ন? যোগ। যোগ যোগ চিহ্ন। চিহ্ন, ইকুয়াল কত? 51। আচ্ছা বলেন তো, লাইনটা 51। যেভাবে আছে আমি ঠিক সেভাবেই লিখছি কিনা? জি জি স্যার। স্যার। আমি কিন্তু চাইলে এক্স প্লাস ওয়াই ভাগ 2 লিখতে পারতাম, পারতাম কিনা? হুম। জি। এটাও লিখতে পারতাম, কিন্তু এটা লিখলাম না কেন? কেননা আমাকে যেভাবে বলছে, এটা আর এটা কিন্তু সেম জিনিস, দুইটা কিন্তু সেম জিনিস, কিন্তু আমি লিখলাম না কেন? যেহেতু বলছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল, আমাকে কি বলছে, যোগফলের অর্ধেক বলছে। না। আর না। যোগফলের অর্ধেক বলতে বলেন তো এটা বুঝাই কিনা? জি স্যার। আর অর্ধেকের যোগফল বলতে এটা বুঝাই কিনা? অবশ্যই। অর্ধেক হুম। করে হ্যাঁ, তারপর যোগ করতে অর্ধেক হবে। করে তারপর যোগ করতে হবে, ঠিক আছে। অঙ্ক কিন্তু এভাবেই চিন্তা করতে হয়। এখন আপনি মনে করেন এইভাবে শিখলেন, এখন যদি বলে যে দুটি সংখ্যার অর্ধেকের বিয়োগফল, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়ে যাইতে পারেন। কেননা যোগের ক্ষেত্রে কিন্তু সামন পিছন ব্যাপার না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু সামন পিছন ব্যাপার আছে, তাই না, বলেন তো? ঝামেলা আছে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে বলেন তো এখানে লসাগু কত? টু। 2। তাহলে বলেন তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 51 হবে কিনা? জি স্যার। লসাগু করলাম, এখানে কি কারো কোনো প্রবলেম হচ্ছে লসাগুতে? জি না না স্যার। না। আচ্ছা, তাহলে বলেন তো 51 নিচে কত আছে? এক। এক। এক এক। আছে। তাহলে এক দ্বারা এক্স প্লাস ওয়াই কে গুণ করলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 51 কে 2 দ্বারা গুণ করলে 102, ঠিক আছে না? এটা 1 নং সমীকরণ। জি স্যার। কেননা কেন ধরলাম 1 নং সমীকরণ, কেননা আর একটা কন্ডিশন আছে এখানে। আচ্ছা, হুম। এবার আসেন, এবার কি বলছে, যে তাদের পরের লাইনটা দেখেন, তাদের পার্থক্যের, এবার শুরুতে, মানে এই সংখ্যা দুইটার পার্থক্য। তাহলে বলেন তো, দ্বিতীয় যে শর্ত আছে, দ্বিতীয় শর্ত মতে শুরুতে পার্থক্য বলছে কিনা? জি স্যার। এক্স তাহলে আমি কি মাইনাস করব, ওয়াই এক্স বাই থেকে কি? ফোর এক্স মাইনাস ওয়াই হ্যাঁ, রাইট, আগে পার্থক্য করলাম। পার্থক্যের বাই কয় ভাগের ফোর। কয় ভাগ? এক হয় হ্যাঁ চতুর্থাংশ। এক চতুর্থাংশ। আচ্ছা, কে কথা বাই বলতেছে দেখেন ফোর। তো দেখি, একটু মিউট করে কথা বলবেন, যিনি অন্য কথা বলবেন একটু মিউট করে বলবেন। আচ্ছা, তাহলে পার্থক্যের 1/4 মানে কত দ্বারা ভাগ? ফোর। 4 দ্বারা ভাগ, তাহলে সমান কত? 13। তেরো। তেরো। এক্স্যাক্টলি 13 হচ্ছে। তাহলে 13-র নিচে এক আছে, এক দ্বারা এটাকে গুণ করলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 আর 13 গুণ করলে কত হয়?
52 52, 52। এটা 2 নং এটা আচ্ছা 2 বলেন নম্বর। দেখি এবার 1 নং আর 2 নং যোগ করলে আমাদের ফলাফল বের হবে কিনা? জি। জি। অবশ্যই ফলাফল বের হবে। আচ্ছা কার মান বের করতে বলছে বলেন তো দেখি? এক্স এর মান। বৃহত্তম বড় এক্স এর মান, বড় যেহেতু বৃহত্তম আমরা ধরছি, তাহলে বৃহত্তম এক্স এর মান বের করতে গেলে আমাদের কিন্তু এই দুইটা সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এক্স এর মান বের হবে। কেন? কেননা খেয়াল করে দেখেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আমি কিন্তু কি করতেছি, 1 - 2 করব। আপনারা ভাববেন যে কেন আমি বিয়োগ করতেছি, কেন যোগ করলেই তো কাটা যায়। বলেন তো দেখি আমার টার্গেট কার মান বের করা, এক্স নাকি ওয়াই? অবশ্যই এক্স। এক্স। এই জন্য আমি কিন্তু বিয়োগ করব। তাহলে 102 আর নিচে কত আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, 52। কি করব বলেন তো, কি করব? বিয়োগ। বিয়োগ। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস হবে, প্লাস হবে, মাইনাস হবে। তাহলে কি কি, কোনটা কোনটা কাটা যাচ্ছে বিয়োগ করলে? না, বিয়োগ করলে তো যোগ এক্স। করলে, এক্স। এক্স্যাক্টলি যোগ করলেই কিন্তু আমাদের আমরা যেটা করতে স্যার চাই যোগ সেটা পাইতাম। করে এক্স এর রাইট, মানটা আমরা এক্স্যাক্টলি, আবার একটা রাইট। সমীকরণে, আমি তো ওইভাবেই যোগ করছি। করব আমরা, মানে জি। বিষয়টা বুঝতে পারছেন তো? যদি আমাকে ওয়াই এর মান বের করতে বলতো তাহলে আমি বিয়োগ করতাম। যেহেতু আমাকে এক্স এর মান বের করতে বলছে ওই জন্য আমি কি করতেছি, যোগ করব। যোগ করতেছি। তাহলে যোগ করলে আমরা কাকে কাটতে পারি? ওয়াই। ওয়াই ওয়াই কে। তাহলে বলেন তো কে। 2x ইকুয়াল টু টু একশো এক্স দুই আর, ইকুয়াল টু তাহলে 154 হয় কিনা? 154। হ্যাঁ। জি তাহলে স্যার। সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে 77। 154 কে 2 দ্বারা যদি ভাগ করি, 7 × 2 = 14 থাকলো 1, আবার 7 7 × 14, দুগুণ তাহলে এক্স 14। এর ভ্যালু কত আসলো? 77। এই 77। যে দেখেন ঘ নম্বরে 77 আছে। বুঝতে পারছেন যার সমস্যা ছিল? স্যার এটা কি অপশন টেস্ট করে করা যায় না? আচ্ছা হ্যাঁ, অবশ্যই করা যায়, কেন যায় না। এখন ঘটনা হচ্ছে সংখ্যা দুইটা কি কি সেটা আপনি জানবেন কিভাবে বলেন তো দেখি? একটা তো দেওয়া আছে স্যার তাই না, আমার একটা দেওয়া আছে না এখানে? আবার এবার যদি ছোট সংখ্যা চাইতো তাহলে 25 হইতো, ওই ওয়াই এক্স এর মানটা হ্যাঁ, বসাইতাম আর একটা সমীকরণে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে মান বসাই দিলে হয়ে যেত, কিন্তু আসলে এই ধরনের অঙ্ক না, যেহেতু একটা বড় বৃহত্তম সংখ্যাটি জানতে চাইছে, আমরা আসলে অপশন টেস্ট করে এটা বের করব কিভাবে বলেন তো দেখি? বের করার কি কোনো ওয়ে আছে? আমরা একটা সংখ্যা জানি কিন্তু আর একটা কি জানি? না। মানে এখানে তো একটা সংখ্যা, এখানে যদি বলতো অপশনে যে দুইটা সংখ্যা কোনটা কত কত হবে তাহলে কিন্তু আমরা বের করতে পারতাম, তাই না? বলেন তো দেখি অপশনে যদি থাকতো। জি স্যার। কিন্তু দুইটা সংখ্যা নাই, কয়টা সংখ্যা আছে শুধুমাত্র অপশনে? একটা করে। এক। একটা সংখ্যা। এই জন্য কিন্তু আমরা অপশন টেস্ট করতে পারতেছি না। ঠিক আছে, বুঝতে পারছেন কেন করা যাচ্ছে না? আংশিক উত্তর চাইলে, যদি কোনো জিনিসের আংশিক উত্তর বের করতে বলে, তাহলে কিন্তু অপশন টেস্ট করার কোনো সুযোগ থাকে না। ওকে, এটা মাথায় রাখবেন। এই জন্য এটা এভাবেই করতে হবে। এখন আমি বুঝাইলাম জন্য কিন্তু আপনার মনে হচ্ছে যে অনেক সময় লাগতেছে, কিন্তু আপনি যখন এটা বুঝে অঙ্কটা করবেন, আপনি চিন্তা করবেন দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল তো, তার মানে এক্স প্লাস ওয়াই ভাগ 2 = 51, তার মানে সুতরাং এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 102। দেখেন বের হয়ে গেল। আর পার্থক্যের 1/4 13, তার মানে পার্থক্যের 1/4 মানে এক্স মাইনাস ওয়াই ভাগ 4 = 13। যদি আমরা আর গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 × 13 = 52। যদি আমরা এইটা আর এটা যদি কাটাকাটি করি ওয়াই ওয়াই ক্রস, তাহলে 2x ইকুয়াল টু কত হয়, 154। সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে 77। এটাই কিন্তু হবে আপনার পরীক্ষার হলের সলিউশন। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। জি এইভাবে। স্যার। এখন ঘটনা হচ্ছে যে আমি তো করতে জানি বিধায় তাড়াতাড়ি করলাম। এখন আপনি করতে না জানলে তো আর এত তাড়াতাড়ি করতে পারবেন না, এটা হচ্ছে ফ্যাক্টর। ওই জন্য আগে অঙ্কটা শিখতে হবে ভালো করে, দেন পরীক্ষার হলে তাড়াতাড়ি কিভাবে অ্যাপ্লাই করে দেওয়া যায় সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, এবার আসেন। আচ্ছা আপনাদের জন্য কতগুলো অঙ্ক দিছিলাম এই শীটে করতে? চোদ্দ। 36, তাই না? 36টা। অবশ্যই এই 36টা হ্যাঁ। প্র্যাকটিস করবেন। আচ্ছা আর একটা ব্যাচকে মনে হয় আমি আরো অনেক বেশি অঙ্ক দিছি, তো যাই হোক, আপনারা আগে এটা শেষ করেন, দেন হচ্ছে ওরা কিছুটা অ্যাডভান্স তো বিধায় ওদেরকে অনেক বেশি অঙ্ক দিছি, মানে অনেকগুলো দিছি, 100টার মতো দিয়ে দিছি। তো যাই হোক আপনারা আগে এগুলো শেষ করেন, এই প্রত্যেকটা প্রত্যেকটা মানে একটা আমাদের চ্যাপ্টার থেকে হচ্ছে যদি 100 অঙ্ক দেই, 33টা চ্যাপ্টার থেকে তো 3-4 হাজার অঙ্ক হয়ে যাবে। তখন তো আপনারা গোলায় ফেলতে পারেন। হ্যাঁ, এই জন্য প্রথম দিকে যেহেতু, এই জন্য অল্প অল্প করে দিচ্ছি। হ্যাঁ, পরে আবার একযোগে অনেকগুলো দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। একবারে বেশি হইলে আপনাদের করারও মানে আগ্রহ কমে যাবে। আমি যদি 100 অঙ্ক দেই ভাববেন যে কখন করব, এটা কিভাবে শেষ হবে। এই জন্য অল্প দিছি, তাড়াতাড়ি করে প্র্যাকটিস করেন, এবং করে জি কোথাও স্যার, কোথাও সব প্রবলেম আছে, হ্যাঁ অল্প অল্প দিলেই বেটার। ইম্পর্ট্যান্ট সবগুলা মিলায়া একটা দুইটা করে দিয়ে দিয়েন, হ্যাঁ, পরবর্তীতে একটু বেশি করে দিয়েন। ঠিক আছে। আচ্ছা দেখেন তো আর বেশি করে দিয়েন স্যার। বেশি করে দিব। পরবর্তীতে বেশি করে দিয়েন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। প্র্যাকটিস স্যার করতে হবে, সবাই কম সুবিধা পাইতে হয় বেশি দিলে। খুবই ভালো হয় স্যার। আচ্ছা তাহলে দেখেন এবার, এবার কয় নম্বর, কয় নম্বর বললেন যেন? 17 না? 17 স্যার, 17। জি স্যার। 17। আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ 17 নম্বরটা। আচ্ছা
দেখেন তো 17 নম্বর অঙ্ক, এটা কিন্তু অনেকবার আসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, মাথায় রাখবেন। এটা বারবার রিপিট হয়েছে, অনেকবার এর রিপিট হয়েছে। জন্যই পারি না। ঠিক আছে, বারবার রিপিট হয়েছে এই অঙ্কটা। তো এই জন্য এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক, মনে রাখবেন। এটা বিসিএস এর অঙ্ক, বিসিএস এও আসতে সম্ভব। আচ্ছা, আপনারা কি 48তম যে স্পেশাল বিসিএস এর কোশ্চেনটা, এটা কি দেখছেন? জি স্যার। হ্যাঁ, আমি আমি কিন্তু সলিউশন করে দিছি, মানে পরীক্ষা শেষ হওয়ার সন্ধ্যার দিকে সম্ভবত আমি সলিউশন করে দিছি আমি। আপনার সলিউশনটা দেখছি। হ্যাঁ, সেটাই, একটা এটা ভিডিও এটা সবাই আসছে। দেখে নেবেন, কেননা বিসিএস এর অঙ্কগুলো অনেক বেশি রিপিট হয়। ঠিক আছে, এবারে এত সহজ হুম। অঙ্ক যে কেন দিছে আমি বুঝলাম না। দুই একটা অঙ্ক ছাড়া সব তো খুবই সহজ, অনেক ইজি। স্যার দুইটা অঙ্ক মনে হয় আপনার ইয়ে থেকে দিচ্ছে, ওই যে হায়ার ম্যাথ থেকে দিচ্ছে, আর হ্যাঁ, ওই বাকিগুলো দুইটা তো ওই ইজি। দুইটাই ওই দুইটাই কঠিন ছিল, বুঝতে পারছেন? স্থানাঙ্ক জ্যামিতি দুইটা ম্যাথ দিছে স্যার, ওগুলো বই থেকেই দিছে, উদাহরণ থেকে। হ্যাঁ, তাও কঠিন না, তার তো সায়েন্সের। হ্যাঁ, সায়েন্সের অঙ্ক মানে দিতেই পারে, আসলে ডাক্তারদের জন্য তো তাদের আরো কঠিন দেওয়ার দরকার ছিল। জি স্যার স্যার। সহজ দিয়ে দেখে ফেলছে, ইজি হয়ে অনেক সহজ গেছে। দিয়ে ফেলছে। যাই হোক, ব্যাপার না। আমার ব্যাচে দুইজন ছিল, হচ্ছে তারা ভালোই পরীক্ষা দিয়েছে, খারাপ দেয়নি। তো যাই হোক, তো দেখেন, খুবই সহজ করছে আসলে অঙ্ক। তাহলে 125/27, তাহলে উপরে আছে 125, নিচে আছে 27, তার উপরে ইনভার্স আকারে আছে মাইনাস, মানে এটাকে ইনভার্স মাইনাস বলে না, এটাকে ইনভার্স বলে, মনে রাখবেন। ইনভার্স শব্দের অর্থ হচ্ছে বিপরীত, ঠিক আছে, বিপরীত। আচ্ছা, বিপরীত মানে কি বলেন তো দেখি? বিপরীত মানে হচ্ছে, ধরেন এক্স, বলতে পারবেন? সরি, কারেন্ট চলে গেছে, হ্যাঁ, দাঁড়ান আমি ল্যাপটপটা অন করতেছি। ভিডিও কেটে গেলে 2-3 মিনিট পর আপনারা পুনরায় কানেক্ট দিয়ে নেবেন, হ্যাঁ। ওকে, তো দেখেন আমি কন্টিনিউ করতেছি, একটু ওয়েট, আমি ল্যাপটপ থেকে কন্টিনিউ করি, হ্যাঁ। কয় মিনিট হয়েছে দেখেন তো ক্লাসটা? স্যার 20 বিশ মিনিট। মিনিট যাবত। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আপনারা 3 থেকে 4 মিনিটের মধ্যেই আবার। তো ওখানে যে বললো ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব আচ্ছা, অপেক্ষা 40 বেশি, এটা ঠিক নিয়ে আছে, দেখেন জি। কি বলা হচ্ছে। একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি, ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি, ভগ্নাংশ একটু কত? তার মানে একটু পেঁচানো আর কি, জাস্ট। তাহলে কি ভগ্নাংশ বলছে বলেন তো? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয় আর হর কি হয়? হর বড় বড় হয়। এটা আপনারা বড় হয়। শিওর, তাই না? এটা আমরা শিওর। আচ্ছা, আর অপ্রকৃত ভগ্নাংশের উল্টো হয়, তাই না? জি স্যার। জি স্যার। এখন যেহেতু বলা হচ্ছে যে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি, তার মানে বলেন তো, আমরা যদি ধরি যে লব ইকুয়াল এক্স, তাহলে হরটা বড় হবে কিনা? জি স্যার। x+4, স্যার ঠিক আছে তো। এখন আপনি যদি ভুলে ধরে ফেলতে এরকম যে ধরি হর এক্স, তাহলে বলেন তো, লব যদি আপনি x+4 করতেন, তাহলে কি ভগ্নাংশটা প্রকৃত হইতো বলেন? না না স্যার। স্যার। না, হইতো না, কিন্তু অপ্রকৃত কেন হয়ে প্রকৃত হইতো না বলেন তো? তাহলে তো প্রকৃত লব কারণ বড় হয়ে লব লবটা যাবে। বড় হয়ে লব যেত। বড় হয়ে যাইতো, তাই না? লব লব বড় হয়ে বড় যাইতো না? হয়ে যাচ্ছে। বড় হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এইটা কিন্তু সেক্ষেত্রে কি বুঝতে স্যার হবে। x-4 লেখা যেত? হ্যাঁ, লব সমান সমান। এক্স-4 লিখতে পারতেন, নো প্রবলেম, ওটা আর একটু অ্যাডভান্স। কিন্তু যেহেতু বলা হচ্ছে বেশি, তাহলে বেশি মানে তো বিয়োগ না, বেশি মানে তো যোগ, তাই না? জি এই স্যার। জন্য আমরা প্রশ্ন মতেটাকে বেশি ফোকাস করলাম। তবে আপনি যদি ধরতেন যে ধরি হর এত, তাহলে কিন্তু হরকে যদি আপনি এক্স ধরতেন, তাহলে কিন্তু লব x-4 হইতো, তাই না? জি স্যার। জি স্যার। এটাও করা যায় তো, কিন্তু এটা আমরা করতেছি না। আমরা করব যেটা প্রশ্নে বলছে সেটাই। এবার আসেন, এই পর্যন্ত আমরা আসছি কিন্তু। এবার আসেন, বলছে যে ভগ্নাংশটি বর্গ করলে। আচ্ছা বলেন তো দেখি, সুতরাং ভগ্নাংশটা কি হবে? ভগ্নাংশটি হবে, বলেন তো, উপরে এক্স, তার নিচে x+4 কিনা? জি স্যার। জি স্যার। এটা ভগ্নাংশ, কেননা ভগ্নাংশ মানে তো উপরে লব থাকবে, নিচে হর থাকবে। তাহলে প্রশ্ন মতে এবার আপনারা বিল্ড আপ করবেন। তাহলে বলেন তো, আচ্ছা, এই প্রশ্ন মতে পরে আসতেছি আমি, কেননা আরো তো কন্ডিশন দেখতে পাচ্ছি আছে। নিচে আর একটা কন্ডিশন আছে কি, যে ভগ্নাংশটি বর্গ করলে, আচ্ছা বর্গ করা মানে বলেন তো দেখি, এক্স, x+4 তার উপরে হোল স্কয়ার, এটা কিনা? জি স্যার। জি স্যার। এটা। তাহলে ভগ্নাংশটা জি। বর্গ করা মানে কিন্তু
আমাদের এই জিনিসটা হচ্ছে। বা আমরা এটাকে এভাবেও লিখতে পারি, বা আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার আর নিচে এক্স প্লাস ফোর তার উপর হোল স্কোয়ার লেখা যায় না বলেন তো বর্গ করলে? জি। জি স্যার। এটাও লেখা যায়। আচ্ছা, ভগ্নাংশটি বর্গ করলে এই পর্যন্ত আসছি, কিন্তু আমরা এই পর্যন্ত আসছি, যে ভগ্নাংশ পাওয়া যায়, তার মানে এটা পাইলাম না, জি স্যার। জি পাওয়া স্যার। যাবে, এই পর্যন্ত আসছি, তার হর লব অপেক্ষা কত বেশি বলেন তো? 40 40। বেশি। আচ্ছা, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। 40 তার মানে এই ভগ্নাংশটার হর, তার মানে কোনটা হর, নিচেরটা না? জি নিচেরটা। স্যার, লব একটু অপেক্ষা বড়। 40 বেশি। আচ্ছা বলেন তো, সুতরাং তাহলে আমাদের প্রশ্ন মতে কি বলা হচ্ছে? প্রশ্ন মতে বলা হচ্ছে এ এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস এক্স হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 40, এটা বোঝাচ্ছে কিনা? এই বলে 40। জি স্যার। এক্স্যাক্টলি আসলে এইটা বোঝাচ্ছে না, কিন্তু আমরা এটা লিখলাম, দেখেন মেলে কিনা। তাহলে বলা বলা হচ্ছে কি, দেখেন এখানে আমি একটু মুছে দেই, মানে একটু হেজিবিজি হয়েছে। বলছে বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি। আমরা যদি লিখতে চাইতাম তাহলে কিন্তু আমাদের এইভাবে লিখতে হইতো। দেখেন তো এইভাবে লিখতে হইতো কিনা, এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, এটা কি হর না? জি স্যার। লব অপেক্ষা 40 বেশি। আচ্ছা বলেন তো দেখি, এইটা অপেক্ষা 40 বেশি, এইটা একেবারে প্রশ্নটাকে সরাসরি প্রকাশ করতেছে কিনা? হ্যাঁ স্যার, এটাই এটাই এইটা এইটা বুঝতেছিলাম না। এইটা এইটা বলছে না, বলেন তো দেখি, এইটা বলছে না এখানে, এটা। জি স্যার, এবার বুঝছি স্যার। এই, এবং এই জিনিসটা কিন্তু স্যার দেখেন আমি এইটা। একটা কথা বলবো। বলেন। স্যার ওই যে অপশনে যে আছে খ নাম্বার, তো এটা উত্তর হবে। হুম এখানে ওই যে লব স্কোয়ার করে দিলে আর হর স্কোয়ার করে দিলে 40 বেশি, পার্থক্য 40 হয়। হুম হরের পার্থক্য এইভাবে বর্গ করলেও 40 হয়, এভাবে কি হবে না স্যার? এটা এটা তো আপনি অপশন টেস্ট করে করলেন, যখন এটা আমি করি, এটা কি আরো করে দিতে হবে আমাকে? এখানে দেখেন সলিউশনটা আছে, আছে না না সলিউশনটা? না স্যার, এবার বুঝছি। হ্যাঁ এবার স্যার, বুঝতে এবার পারছেন? বুঝছি ওই আচ্ছা হ্যাঁ, প্রশ্ন ধরে। এবার আসেন, এবার যদি আপনি বলতেন যে এবার যদি আমি অপশন টেস্ট করতাম তাহলে কি অঙ্কটা করা যাইতো? তাহলে আমরা একটু দেখি। স্যার আমি আহ, স্যার আমি তো অপশন টেস্ট করে করছিলাম, ওটা তো হয়েছে, আমি ওই এখান দিয়ে ও বুঝতেছিলাম আচ্ছা না আচ্ছা, ঠিক সেজন্য। আছে, ওকে, তাহলে এরপরে সাতের পরে আমরা কত নম্বরে যাব, 17, তাই না? 5 নাম্বারটা একটু দেখেন তো স্যার। 5 নম্বরটা করে স্যার দিলাম না একটু আগে? ফার্স্ট নাম্বার করা হয়েছে। হ্যাঁ, 5 নম্বর করা আমি হয়েছে, আপনি লাইনে ছিলাম রিপোর্ট না তো। ক্লাসটা স্যার দেখে নেন। হ্যাঁ, 14 নম্বরে আচ্ছা। একটু একটু সামান্য একটু সমস্যা আছে, মানে আচ্ছা দেখি ছোট তো করে। 14 নম্বর কোথায়, হ্যাঁ বলেন দেখি 14 নম্বর কোথায় বলতে সমস্যা। স্যার ধরি ধরি পর্যন্ত বুঝছি। ধরেন হর হচ্ছে 3x আর লব হচ্ছে 2x, ভগ্নাংশটাও হইছে। তারপরে প্রশ্নের মধ্যে যেটা পড়ছি, এই যে দ্বিতীয় লাইনে আইসা, হ্যাঁ, হুম এই আপনার 2x বাই 3x এর 2/3, এটা সমান সমান নিচে 9/4 কিভাবে হইলো? তো এক্সটা কোথায় চলে গেল, এটাই আর কি স্যার প্রশ্নটা। এই এই প্রশ্ন যে মতে দ্বিতীয় লাইনে। এই যে দেখেন, এই এক্স আর এই এক্স ক্রস, 2 আর 2 গুণ করলে 4, আর 3 তিরিখে 9। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি, ঠিক আছে। এক্স্যাক্টলি, এই জাস্ট এইভাবে, হ্যাঁ, ঠিক আছে তো। স্যার ঠিক আবার আছে, আর ঠিক একটু আছে। বলেন। আবার আর একটু বলবো, আচ্ছা খেয়াল করে দেখেন, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় বলছে উনি প্রবলেমটা ওনার, তো এই জায়গায় জি প্রবলেম স্যার। বলতে বলেন তো, লব এবং হরের এক্স একই সংখ্যা কাটা যায় কিনা? জি স্যার। যায়। আর মাঝখানে এর থাকা মানে কি, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হয়, আর 3 আর 3 গুণ করলে 9 হয়। যে ক্যালকুলেশন, ওটা ওনার প্রবলেম ছিল যে কিভাবে এই রাশিটা থেকে এটা আসলো, এটা কাটাকাটি করে আসতে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, এবার আমরা 17 নম্বর যে প্রবলেম স্যার ছিল। আমরা কখন বুঝবো যে আর গুণ করতে হবে আর কখন এই পাশাপাশি গুণ করতে হবে স্যার? আপনি যখন দেখেন, এটা হলো আপনার, এটা হলো পাশাপাশি যখন গুণ করবেন, আর গুণ যখন করবেন, মনে করেন উপরে 2x তার নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে 5x তার নিচে 7, এখন মাঝখানে ইকুয়াল আছে না, জি স্যার। এই সময় আর গুণ, কি গুণ এই সময়? আর গুণ। আর আর গুণ। আর উপরে 2x তার নিচে 3, উপরে 5x তার নিচে 7, মাঝখানে কি চিহ্ন আছে? এর। এর। হুম, তাহলে বলেন তো, এখন এর আছে, এর থাকলে কি করতে হবে? গুণ করতে পাশাপাশি হবে। গুণ হ্যাঁ, করতে হবে। এর মানে কিন্তু গুণের মতো কাজ করে, তখন পাশাপাশি, তখন 2x আর 5x গুণ, 3 আর 7 গুণ, বুঝতে পারছেন? তার মানে জি চিহ্ন স্যার। এখানে একটা ফ্যাক্টর। আপনি সবসময় তো আর গুণ করবেন না, সবসময় তো আর উপর উপর নিচ নিচ গুণ করবেন না, যখন চিহ্ন থাকবে তখন। ঠিক আছে, এর জায়গায় যদি গুণও থাকতো তখনও কিন্তু আমরা উপর উপর নিচ নিচ গুণ করতে পারতাম, তাই না?
জি ঠিক আছে, স্যার। জি এটাও করা যায়। তো এটা অঙ্কের ক্যালকুলেশনে মানে এটাকে কি বলা হয়, এগুলো প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্নের কাজগুলো একটু ভালোভাবে জানতে হবে। এবার আসেন 17 নম্বর অঙ্কটা আমরা করব এখানে। তো 17 নম্বরটা দেখেন কি বলা আছে এখানে। আমি একটু বড় করে দেই যাতে করে বুঝতে সুবিধা হয় আপনাদের, এই গ্যাপটাও পাই আমি। আচ্ছা দেখেন এখানে 17, তাহলে কি বলা হচ্ছে 17 নম্বরটাতে? বলা হচ্ছে আমাদের আছে কিন্তু এখানে 125 উপরে, তাই না? তার নিচে, আচ্ছা ক্লাসটা কি রেকর্ড চলছে? হ্যাঁ চলছে, ঠিক আছে। নিচে 27, তার উপরে বলেন তো ইনভার্স কত আছে? সাত। হ্যাঁ, থ্রি টু বাই ভাগ থ্রি, টু এটা ইনভার্স। এখন ইনভার্স মানে আমি বলছিলাম কি, ইনভার্স মানে কি? বিপরীত। ওকে, বিপরীত। ইনভার্স মানে হচ্ছে বিপরীত। তো বিপরীত বলতে বোঝায় কি দেখেন, এক্স ইনভার্স ওয়ান, এটা মানে কিন্তু 1/x, মানে x⁴ 1। এখন আমি যদি বলি এক্স ইনভার্স টু, এটা মানে কিন্তু 1/x²। আমি যদি বলি, আমি এভাবে যদি বলি, খেয়াল করে দেখেন যে x⁻⁵, এটা মানে কিন্তু 1/x⁵। এটা কি বোঝেন আপনারা? জি এটা জি ইনভার্স স্যার। থাকলে এরকমটা হয়, সবসময় মনে রাখবেন। আবার যদি বলি আমি x⁻⁻m, তাহলে বলেন তো 1/x⁻m হবে কিনা? হবে। এবার হুম। আসেন আমি যদি বলি x⁻⁻½ বলেন তো দেখি 1/x⁻½ হবে কিনা? জি স্যার জি। এটা এটা কিন্তু মাথায় রাখবেন, যেটা আমি বুঝাইলাম সেটা মাথায় রাখবেন একটু। এইবার আসেন আমরা স্যার এই এটা কি অঙ্কের আবার ক্যালকুলেশনে আরেকবার চলে একটু? আসি। সরাসরি আসলাম আমরা এখানে। আচ্ছা বলেন তো দেখি, এই গোটা জিনিসটাকে যদি আপনি এক্স হিসেবে কল্পনা করেন, তাহলে আমি যদি বলতাম x⁻⁻²/3, এটা কি হইতো বলেন তো দেখি? 1/x⁻²/3 হইতো কিনা? জি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি এটা হইতো। এখন আপনি অঙ্কে চলে আসেন, সরাসরি অঙ্কে চলে আসেন এখন। তাহলে 1 ভাগ, বলেন দেখি, 125, তার নিচে 27, তার উপরে বলেন তো 2/3 হবে কিনা? স্যার জি উপরে স্যার। অন হবে। হ্যাঁ, সব সময় উপর। ইনভার্স মানেই সবার উপরে কি থাকবে বলেন? ওয়ান থাকবে। ওয়ান। ওয়ান। ওয়ান থাকবে, মাথায় রাখতে হবে। এই যে ক্যালকুলেশন গুলো দেখেন, এই যে ক্যালকুলেশন গুলো দেখেন, এটা থেকে এটা হইছে, এই যে এটা থেকে এটা হইছে, বুঝতে পারতেছেন না কেমনে হইলো? জি জি জি। স্যার। তার মানে এই তার মানে মাইনাস চিহ্নের, পাওয়ারের আগে যদি মাইনাস থাকে তাইলেই বুঝবো এটা ইনভার্স আকারে হ্যাঁ আছে। রাইট এক্স্যাক্টলি, আর কিছু না। আর আর যদি পাওয়ার মনে করেন x⁻⁻8 আছে, তাহলে এই পাওয়ারে মাইনাসের কারণে ওয়ান আর এবং ভাগ টান, আর মাইনাস বাদ দিয়ে যা দেখা যাচ্ছে তার নিচে বসাই দিবেন। ঠিক তো? ক্যালকুলেশন বুঝছেন? জি স্যার জি এবার বুঝছি। স্যার। এটাই এটাই ইনভার্সের ক্যালকুলেশন, আর কিছুই না। ওকে। হুম। এখন আপনি যদি বলেন যে আচ্ছা আমি তো বুঝতেছি না এটা কেমনে এরকমটা হয়, মানে আপনি জি স্যার ধরেন জি। আপনার বোধগম্য হচ্ছে না যে এইটা থেকে এইটা কেমনে আসলো, হুম। ব্যাপারটা কিরকম দেখেন। আচ্ছা বলেন তো, এই এই যে কোনো ওয়ান মানে x⁻0 কিনা? জিরো, ঠিক তো? তাই না? ওয়ান মানে কি, x⁻, কি? জিরো। 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 আচ্ছা, মানে আমরা নিচে যেহেতু চলক এক্স আছে ওখান থেকে পাইলাম, আবার নিচে x⁻8 আছে। আচ্ছা বলেন তো এই 2x এর মধ্যে আমি 1x নিলাম, উপরে জিরো, ভাগ টান থাকলে বিয়োগ হয় 8, বলেন তো এভাবে লেখা যায় কিনা? জি স্যার। তাহলে x⁻8, আবার কিন্তু আমি এই লাইনে ফেরত চলে গেলাম। খেয়াল করে দেখেন, তার মানে আমরা গাণিতিক ভাবে জিনিসটাকে লিখতে পারি। যাই হোক, এটা সূচকের ক্যালকুলেশন, যখন আমরা সূচক করব তো তখন আমরা হচ্ছে এটা আরো লগ সূচকের সময় আরো ভালোভাবে বুঝবো। তো যেহেতু সংখ্যা চ্যাপ্টারের এটা প্রশ্ন, হ্যাঁ তখন কিন্তু আমরা আরো একটু ডিটেলস বুঝবো, মনে রাখবেন। তাহলে ইকুয়াল দিলাম, দিয়ে টান দিলাম, উপরে ওয়ান থাকলো। আচ্ছা এবার আমাকে বলেন যে এই 2/3 125-এর উপরও আছে, 27-এর উপর আছে, আছে না? জি। জি স্যার। জি আচ্ছা জি স্যার। 125-কে যদি আমি 5-এর উপর কিউব লিখি, লেখা যায় কিনা? জি যায়। যায়। দেখা যায়। আর 27-কে যদি আমি 3-এর উপর কিউব লিখি, লেখা যায় না? জি স্যার। জি যায়। স্যার। তাহলে উপরে 5, তার নিচে 3, তার উপরে কিউব করা যায় কিনা বলেন তো দেখি একবারে এটাকে? উপর জি 5 স্যার। নিচে 3, জি করা স্যার যায়। যায়। তাহলে আমি কি করব, ভিতরে যে জিনিসটা আছে 5/3, তার উপরে কিউব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে 2/3, বলেন তো ঠিক লিখলাম কিনা? জি স্যার। ঠিক আছে। ওকে। এবার আসেন পাওয়ার পাওয়ার গুণ হয়, তার মানে এই 3 আর 3 ক্রস, ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। ক্রস, তাহলে ইকুয়াল, উপরে ওয়ান আছে। এবার বলেন 5 আর 3-এর উপরে কে আছে? 5 আর 3, তার উপরে কে আছে 2, বলেন? 2 আছে। 2 2। স্যার। তাহলে উপরে 1, বলেন তো 5×5 = 25, আর 3×3 = 9 কিনা? জি স্যার। জি ওকে। স্যার। তাহলে ইকুয়াল 1, এই মূল ভাগটানটা আছে, এই ভাগটানটা গুণ হয়ে গেল। তাহলে 9 উপরে আর 25 কোথায়?
নিচে। জি উল্টে গেল। তাহলে বলেন তো 9 ভাগ জি স্যার। 25 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিনা? জি স্যার। এই যে স্যার, 9 ভাগ 25। আমি একটু সময় নিয়ে বুঝাইলাম যেন আপনারা ঠিকঠাক বুঝতে পারেন। কোনো লাইনে কি প্রবলেম মনে হয়েছে আপনাদের কোথাও? স্যার আমার একটা না প্রশ্ন স্যার। আছে স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার তো কখন বুঝতে বুঝবো যে পারছি স্যার। সেকেন্ড ব্র্যাকেটটা চলে আসবে? কখন বুঝবেন? যখন দেখবেন যে একাধিক, মনে করেন আপনি এরকম দেখতেছেন এ, ধরেন a⁴ তার উপরে আপনাকে কোনো কিছু একটা দিতে হচ্ছে 7। আচ্ছা বলেন তো দেখি, আবার যদি পাওয়ার হয় বলেন তো দেখি, এখানে আরো কি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে পাওয়ার দিতে পারবেন? জি না স্যার। পারবেন না। যখন একটা সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন অনুভূত হবে তখনই আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আপনি যদি চান সব ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করে অঙ্ক করতে পারেন, নো প্রবলেম। কিন্তু নিয়ম অনুযায়ী আপনাকে সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করতে হচ্ছে। কেননা দেখেন তো, এই বিষয়টাকে ভেঙে আমি এইটা বানাইলাম কিনা? এটা বানাইছি জি স্যার। ভিতরের টুকুকে হুম। ভেঙে। তাহলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আসছে, তাহলে এই ব্র্যাকেটটা এখন কি ব্র্যাকেট হয়ে যাবে? সেকেন্ড। সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড হয়ে যাবে। তার মানে ব্র্যাকেট। কোনো একটা জিনিসকে ভেঙে আমি যদি আরেকটা জিনিস বানাই, তখন কিন্তু ওই আগের ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর নতুন ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হবে। কিন্তু যদি তিনটা জিনিস আসে, তাহলে থার্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট হবে। এরকমটা করতে পারি। এখন মনে করেন x⁴ হচ্ছে ধরেন 8 আছে, অথবা ধরেন আমি দিলাম কি x⁴ এটাকে যদি আমি x² লিখে তার উপরে কিউব দেই, বলেন তো একই জিনিস কিনা? জি স্যার। জি তাহলে হ্যাঁ স্যার। স্যার। এখানে কি কোনো ফার্স্ট ব্র্যাকেট ছিল? আমি কেন নিয়ে আসলাম? আমার প্রয়োজন হয়েছে এই জিনিসটাকে ভাঙানোর, এই জন্য আমি নিয়ে আসলাম। এই জন্য ব্র্যাকেটের এইভাবে তৈরি তৈরি করা সম্ভব। এটা আসলে খুব মেজর বিষয় না যে আপনাকে সেকেন্ড ব্র্যাকেটই দিতে হবে। আপনি চাইলে দুইটাই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারেন, নো প্রবলেম, সমস্যা হবে না। এবার 17-র পরে আমরা আরেকটাতে স্যার আসতেছি। হ্যাঁ, এইখানে যে সলিউশনটা আছে ওইটাই আর কি বুঝি নাই, যে আচ্ছা এইটা মাইনাস এইটা চিহ্নটা বোঝেন না তাই না? উঠায় আচ্ছা উল্টাই এইটা আমি দিছে। বোঝাই দিচ্ছি, এটা কিছুটা অ্যাডভান্স। হ্যাঁ, কিছুটা অ্যাডভান্স, জি। তো আমি এটা বুঝাই দিচ্ছি, খেয়াল করে দেখেন বিষয়টা কেমন। এখন আসেন, একটা জিনিসকে একটা জিনিসকে যদি আমি, মনে করেন একটা মানুষ, এই মানুষটাকে আমি উল্টায় ফেললাম, বলেন তো পা উপরে আর মাথা নিচে কিনা? জি স্যার। উল্টাইলাম। তাহলে একবার উল্টাইলাম। আচ্ছা যদি এটাকে আবার উল্টাই, বলেন তো দেখি এই আগের মানুষটা হবে কিনা? জি জি। স্যার। জি আচ্ছা, স্যার। তার মানে কোনো একটা জিনিসকে দুইবার উল্টানো হইলে আবার পূর্বের জিনিস হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কয়বার উল্টাইলে? দুইবার। দুইবার। দুইবার উল্টাইলে। আচ্ছা এখন আসেন, এই জিনিসটাকে যদি আমি উল্টাই, তাহলে বলেন তো দেখি একটা উপরে আর একটা নিচে চলে যাবে কিনা? জি স্যার। যেহেতু মানে এই জিনিসটাকে উল্টানো বলতে মাইনাস থাকার কারণে কিন্তু জিনিসটা চেঞ্জ। যেমন আমি যদি বলি এক্স, বলেন তো এক্স এর উল্টো 1/x কিনা? জি স্যার। আচ্ছা বলেন দেখি 1/x মানেই তো x⁻1, একই না? একই জিনিস না? জি জি স্যার। স্যার। তাহলে এক্স এর ইনভার্স বা বিপরীত কি? এটা। জি। তাহলে আমি যদি বলি 25 একটা সংখ্যা, 36 একটা সংখ্যা, বলেন তো এর উল্টো সংখ্যা কি? 36 আর 25। এই জিনিসটা মানে কি বোঝেন? এই জিনিসটা মানে হচ্ছে অথবা এটার 25/36 ইনভার্স 1। তার উপরে ইনভার্স 1, বুঝতে পারছেন এইটা আর জি এটা স্যার, কিন্তু? এবার বুঝতে পারছি। হ্যাঁ, এই বিষয়টা এইভাবে কাজ করে। এবার আসেন, এই যে জিনিসটা আমি এখন অঙ্কটা লিখতেছি তাড়াতাড়ি করার জন্য, নিচে 27, তার উপরে আছে মাইনাস, উপরে 2, তার নিচে 3। আমি করব কি, এই যে মাইনাসটা আছে না, এইটার কারণে করব কি, এই সংখ্যা দুইটাকে উল্টাই দেব। উপরে 27, তার নিচে 125, এবং এটা 2/3। বলেন তো টু এই ভাগ মাইনাসটা, এই মাইনাসটা কাজ করতেছে, এই যে দেখেন ভিতরেরটাকে উল্টাই দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ। এইভাবে। এবার আসেন, আমরা কি করতে পারি বলেন তো দেখি, 25/27, এবার তো সেম নিয়ম। তার মানে 3, তার নিচে 5, তিন, তার উপরে কিউব, 5। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওইটার উপরে উপর 2, আবার তার টু নিচে 3, থ্রি 3 3 ক্রস, তার মানে 3 3 9 আর 5 5 5, 25। বলেন তো দেখি তাড়াতাড়ি 25। সলিউশন হয়ে গেল কিনা এবার? জি স্যার। এটা এইটা এটা অ্যাডভান্স। এর আগে আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে পিওর একবারে, ওইভাবেই আপনাদেরকে শিখতে হবে। কিন্তু ওইভাবে শিখে শিখে দেন যখন প্রপার নিয়মটা আপনার মাঝে চলে আসবে, দেন আপনি এই অ্যাডভান্স নিয়মটা অ্যাপ্লাই করে দিবেন এখানে, ঠিক আছে? স্যার এইখানে তো যে কোনো সংখ্যা থাকলে আমরা মাইনাসের পরিবর্তে উল্টাই দিতে হ্যাঁ, পারতাম। সেটা ভগ্নাংশ থাকলে, সেটা কি থাকলে? ভগ্নাংশ থাকলে। হ্যাঁ, ভগ্নাংশ থাকলে, ঠিক আছে। ভগ্নাংশ জি থাকলে স্যার। এভাবে, যদি একটা প্লেন সংখ্যা থাকে তখন কিন্তু হ্যাঁ, তখন কিন্তু আবার ওভাবেই করতে হবে আপনাকে। কিন্তু যখন ভগ্নাংশ থাকবে তখন আপনি এই কাজটা করতে পারবেন।
ঠিক আছে স্যার স্যার, প্লেন বুঝতে পারছি। সংখ্যা থাকলে তখন আমরা ওয়ান উপরে দিয়ে ওই সংখ্যাটা হ্যাঁ, তা নিচে লিখতে করতে পারবো না? পারেন। মনে করেন ওয়ান আছে, তার উপরে আছে -2, তাই না? এটা আছে না, হ্যাঁ। এক্স জি আছে স্যার। তার উপরে -2। আপনি আপনি কি করবেন? 1/x তার উপরে স্কোয়ার ওয়ান করবেন বাই কিনা বলেন? জি স্যার। জি স্যার। সেম জিনিস কিন্তু, কিন্তু আসলে বলেন তো এই এর এটা যেরকম ভাবে দেখতেছেন তার চেয়ে এটা দেখতে কিছুটা ভালো লাগতেছে কিনা? 1/x স্যার এর অ্যাডভান্স এইটা আর অ্যাডভান্স এইটা, এর বললেন না, অ্যাডভান্স লেভেলের যেটা ওইটাই ভালো হয়েছে। হ্যাঁ এইটা 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 এটা কিছুটা বেটার না? বলেন তো এটা কিছুটা বেটার এটা না? জি স্যার, ইজি মনে রাখা, একটু ইজি, হ্যাঁ, মাইনাসের জন্য উল্টাই দিব, আর রাইট, অত কিছু মাইনাসের জন্য, মনে রাখার শুধু দরকার মাইনাস নাই। না, ইনভার্সের জন্য উল্টে যাবে, মনে রাখতে হবে কিসের জন্য? জি স্যার, ইনভার্স। হ্যাঁ, ইনভার্স। ইনভার্সের জন্য উল্টে যাবে। ঠিক আছে, আবার যদি এরকম থাকে 125 তার নিচে 27, মাইনাস আছে উপরে 2 তার নিচে 3, আপনি উল্টাই দিলেন, তাহলে কি হবে বলেন? না স্যার। তাহলে হবে না, দুইটা তো আলাদা এটা ক্যালকুলেশন, পাওয়ার এই জন্য। আকারে থাকতে রাইট, হবে। এক্স্যাক্টলি, পাওয়ারে যদি মাইনাস থাকে পাওয়ার তাহলে আমরা কি পাওয়ার করব? উল্টাই দিব, বাস কাজ উল্টাই শেষ। দিব, উল্টাই জি দিব। স্যার। আচ্ছা, গেল বুঝতে 17। পারছি। আর আর যেন কি 36 না 34 বলছিলেন কে? 34 হবে। সম্ভবত 34 বলছিল, কে জানে, আমার ঠিক মনে পড়তেছে না। জি স্যার, 34। এক্স্যাক্টলি, ওকে, 34 আসেন। এটা দেখেন, 34, 34। স্যার এই যে 100 আর 10 কেন আসলে এটা বুঝি নাই, জাস্ট 110 দশমিক কেন উঠে গেলে আসলে? তো আচ্ছা ওই দেখেন, আমি সংখ্যাগুলো বুঝাই বেঁচে দিচ্ছি। গেছে। 34 দেখেন, দশমিকের পরে শূন্য অন্য দশমিক দুই দুইটা বুঝতে পারছি সংখ্যা। আমি আপনার প্রবলেমটা, গুণন 0.3 গুণন 0.5, ভাগ কত? 0.1 এক গুণন 0.2 গুণন 0.02, তাই না? 0.02। জি স্যার। আচ্ছা, খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করবেন। কথা হচ্ছে, বলেন তো, আমি যদি একটা জিনিস আপনাদেরকে বলি, মনে করেন .1 আছে, এই .1 যদি এই পয়েন্ট তুলে দিলে বলেন তো নিচে একটা 1 হবে কিনা? জি স্যার, আর এই একের জন্য একটা কি হবে? জিরো হবে। 0 হবে। আচ্ছা, এটা এটা বলেন তো, এটা 1/10, ঠিক আছে না? ঠিক জি আছে। স্যার। আচ্ছা, এবার আসেন .10 আমি লিখলাম, বলেন তো দেখি পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য একটা 1, আর এই দুই ঘরের জন্য একটা কয়টা শূন্য, শূন্য? দুইটা শূন্য। দুইটা শূন্য হবে। তাহলে বলেন তো এটা 10/100 হইলো কিনা? ডান। জি জি স্যার। স্যার। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কিন্তু সেম, কারণ 0 0 কেটে গেলে আবার কিন্তু 1/10 থাকে, তাই না? জি 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 স্যার। 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 আমরা তার মানে আমরা বলতে চাচ্ছি যে 0.1 বা 2 যাই হোক না কেন, তারপরে এদিকে আনলিমিটেড জিরো দেওয়া যায়, তাহলে মানের কোনো হেরফের হয় না, হয়? না স্যার। হয় না, না মনে স্যার। রাখবেন। পূর্ণ সংখ্যার বাম দিকে জিরো দেওয়া যায় ইচ্ছা মতো। যেমন আমি যদি লিখি 525 একটা সংখ্যা, এই দিকে যদি যতই জিরো দেই না কেন, এটা কি 525-এর চেয়ে ভ্যালুটা বাড়বে? জি না না স্যার। জি স্যার। বাড়বে না। আবার 0.25, এই দিকে আমি যতই জিরো দেই না কেন, এটার কি ভ্যালু বাড়বে? জি না। না, না স্যার, বাড়বেও একই না, থাকবে। কমবেও না, সেম থাকবে। তার মানে আমি ওটা আমরা চাইলে বীজগণ সমান নিয়ে বাদ সংখ্যক দিয়ে জিরো দিই। দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই বিষয়টা বোঝানো দরকার, বিধায় আমি বললাম, এটার আলোচনার মানে পরে বুঝতে পারবেন যে কেন বলছি। এবার আসেন, এবারে উপরে দশমিক আর নিচে দশমিক তুলে দিতে পারি কখন? যখন দশমিকের পরে এখানেও একটা ঘর এবং দশমিকের পরে এখানেও একটা ঘর, কত সেটা ব্যাপার না, এটা 2 এটা 1 এটা ব্যাপার না, কিন্তু এক ঘর এক ঘর করে আছে, এখানেও একটা ঘর এখানেও একটা ঘর তুলে দিলাম। বুঝতে পারছেন? দশমিক তুলে দিলাম, জি। ওকে। দশমিকের পর এখানে কয়টা ঘর আছে? এক একটা ঘর। ঘর। একটা। একটা। নিচে দশমিকের পর কয়টা ঘর? এক ঘর। একটা তো। একটা, তুলে দিলাম, এটা এটা একটা তুলে দিলাম, কাজকে। এবার আসেন, এখানে দশমিকের পর কয়টা ঘর? একটা। একটা। এক ঘর। একটা, ওকে। আর এখানে দশমিকের পর কয়টা ঘর? দুইটা। 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 এখন এখন আসেন, উনি যে বলছে যে কেন আসলে 100 আসলো, এটা আমি বুঝলাম না। তাহলে এই দশমিকটা যেহেতু সমান না, তাহলে কি আমরা এইটার এটা তুলে দিতে পারবো? না স্যার, না একটা স্যার। পারবো শূন্য না। দিয়ে। ওকে, যখন একটা শূন্য দিব তখন পারবো, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা মূল নিয়মটা শেখেন। সেটা হলো, দশমিক থাকার কারণে গুণন একটা 1 দেব, আর পাঁচের জন্য একটা কি দেব? শূন্য দিব। শূন্য। এই দশমিক থাকার কারণে গুণ দিয়ে একটা 1 দেব, আর দুই ঘরের জন্য কয়টা শূন্য দিব? দুইটা দুইটা শূন্য। শূন্য। এবার বুঝছেন দুইটা কেন শূন্য। 100 আর কেন 10 আসছে? জি জি স্যার। স্যার। এই কারণে। জি স্যার। এবার আসেন, উপরে 2 গুণন 3 গুণন 5 গুণন 100, বোঝেন কিনা ব্যাপারটা? বোঝেন? জি জি কোনো স্যার। দশমিক নাই আর, সব তো তুলে দিছি। এবার 1 গুণন 2 গুণন 2 গুণন 10, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে 2 2 ক্রস, 0 0 ক্রস,
দুই দ্বারা 10কে কাটলে 5, 5 পাঁচে 25, 3 25-এ কত? 125। 75। তাহলে কত হলো অ্যান্সার? 75। 75। ক্লিয়ার? জি স্যার। এবার আচ্ছা, আসেন আর একটা যেটা আমি বলতে চাই, সেটা কি? অঙ্কটা একটু তাড়াতাড়ি তুলতেছি। 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.5, আর তার নিচে কত আছে? 0.1 ইন্টু 0.2 ইন্টু 0.02। এই তো অঙ্ক, তাই না? হুম, দশমিক দশমিক তুলে দিলাম, দশমিক দশমিক তুলে দিলাম, তাহলে এখানে দশমিকের পর এক ঘর, এখানে দশমিকের পর দুই ঘর। বলেন তো দেখি এখানে একটা জিরো নেওয়া যায় কিনা? চাই। যায়। কেন যায়? কারণ আমরা তো চাইলে জিরো নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দশমিকের পর দুই ঘর, দশমিকের পর দুই ঘর, তাহলে এটা আর এটা তুলে দিলাম। বোঝা যাচ্ছে এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে উপরে 2 গুণন 3 গুণন 50, তার নিচে কত? 1 গুণন 2 গুণন 2, দুই ঠিক আছে না? দুই। জি স্যার। জি স্যার। তাহলে শূন্য, 2 2 ক্রস, 2 দ্বারা 50-কে কাটলে 25 2 গুণ 50। 25, বলেন তো 3 আর 25 গুণ করলে 25 কত হবে? ওয়াও। সেম জিনিস, তার মানে নিয়ম, একই নিয়ম আমরা ফলো করলাম দুটার ক্ষেত্রে। তবে এটা কিছুটা কম সময় লাগবে, ওটার তুলনায় তাড়াতাড়ি বুঝতে পারবেন। আদতে শিওর। পরীক্ষার হলে যখন দেখবেন এরকম অঙ্ক, তাহলে এখানে একটা জিরো দিয়ে সবগুলো প্রশ্নপত্রের মধ্যেই তুলে ফেলবেন। প্রশ্নপত্রের মধ্যে স্যার তোলা শেষ। তাহলে এভাবে। নিচে যদি শূন্য কম, হ্যাঁ, স্যার হরে যদি শূন্য কম হইতো সেক্ষেত্রে কি আমরা হ্যাঁ, হরের হ্যাঁ, জন্য হ্যাঁ, শূন্য নো বানায় প্রবলেম, দিতে দিতে পারতাম? পারতেন, নো প্রবলেম, যেখানে হয় হোক। দশমিকের পরে ডান দিকে শূন্য দিতে পারবো, স্যার তো এটা প্রথমেই বলে দিল। হ্যাঁ, ওটা আমি আচ্ছা প্রথমেই আচ্ছা। কিন্তু বলে দিছি আপনাদের যে এটার আমার ব্যবহার আসবে। এই জন্য আমি কিন্তু দশমিকের, আমি বলছি পূর্ণ সংখ্যার বাম দিকে যত খুশি জিরো দেওয়া যায়, আর দশমিক সংখ্যার ডান দিকে যত খুশি কি দেওয়া যায়। জিরো দেওয়া জি যায়। হ্যাঁ, জিরো দেওয়া যায়, কোনো সমস্যা নেই। জাস্ট দশমিক তুলে দিয়ে গুণ করে দিলে এরপরে ভাগ করলেই হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হলো মূল নিয়ম, আমি তো মূল নিয়মের কথাও বললাম, কিন্তু এটা এটা আসলে অতিরিক্ত একটা জিরো দেওয়া, এটা তাড়াতাড়ি করার জন্য। কিন্তু আপনি যখন ছোট ক্লাসের অঙ্ক করবেন 6 7, তখন কিন্তু এটা দিতে পারবেন না, ঠিক আছে? তখন এটা দেওয়া যাবে না। এটা তাড়াতাড়ি করার একটা প্রসেস। আচ্ছা, তবে মানে নিয়ম সিদ্ধ আর কি, মানে এটা অহেতুক কোনো কিছু না, বানানো কোনো কিছু না, এটা নিয়মের মধ্যেই করা যায়। আচ্ছা, 34-এর পরে 36 বলছেন একজন। আচ্ছা, 36 দেখি ওই একই রকম প্রবলেম, তাই না? মাঝখানে কি চিহ্ন আছে বলেন তো? 1300 গুণ। গুণ। মাঝখানে গুণ চিহ্ন আছে। তো এখন আমরা গুণ যদি করতে চাই, তাহলে খেয়াল করে দেখেন আমাদের কিভাবে গুণটা করতে হবে। সেটা হচ্ছে, আমরা এই যে 1.1 আছে, তারপরে কি আছে? আহ, আচ্ছা, আমরা তাড়াতাড়ি করতে পারি, দেখেন কিভাবে, আমি একটু বলি। তাহলে 1.1 আছে, ইন্টু 0.11 আছে, ইন্টু 0.011 আছে। এবার নিচে আবার নিয়ে আসবো। আচ্ছা, তাহলে কি হবে বলেন দেখি? এবার কি নিচে ভাগ টান দিয়ে নিচে কোনো কিছু আছে? না স্যার, নিচে না নাই নাই। স্যার। কিছু। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা চাইলে তাড়াতাড়ি করতে পারি কিভাবে সেটা। বলেন তো এখানে দশমিকের পর কয় ঘর? তিন। তিন ঘর। 3 ঘর। দশমিকের পর কয় ঘর? দুই ঘর। দুই। 2 ঘর। দশমিকের পর কয় ঘর? এক এক ঘর। ঘর। এক ঘর। তাহলে মোট দশমিকের পরে কয় ঘর হচ্ছে? 3 ঘর আর 2 ঘর, 5 ঘর, ছয়। 8 ঘর, কয় ঘর হবে? 6 ঘর, 6 ঘর। 6 ঘর। তাহলে বলেন তো দশমিকের পরে টোটাল কয়টা ঘর হবে? 6টা। 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 তাহলে এখানে দশমিকের পর কয়টা ঘর? তিনটা। 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 হবে না। দশমিকের পর কয় ঘর? 4টা। হবে না। দশমিকের পর 5 ঘর, হবে না। দশমিকের পর কয় ঘর আছে? 6 ঘর। 6 ঘর। এটাই নাই, বুঝতে পারছেন? এটা হলো অঙ্ক না করেই বোঝার বুদ্ধি। ক্লিয়ার জি বিষয়? স্যার। অপশন টেস্ট। জি হ্যাঁ, স্যার। এটা তাড়াতাড়ি বোঝার একটা বুদ্ধি। এখন আপনি যদি করতে চান, তাহলে আপনাকে গুণ করতে হবে, আর দশমিকের গুণ করা তো কিছুটা কঠিন ব্যাপার, সেটা তো জানেনই, তাই না? 3টা 11 গুণ করে দিলে হয়ে হ্যাঁ, যাবে। 3টা 11 গুণ করে দিলেই আপনার কাজ ওকে, আর কোনো কিছু লাগবে না। 3টা 11 গুণ করলে 1331 আসবে, হিসাব বরাবর। তারপরে ছয়টা ছয়টা বানানোর জন্য তারপরে শূন্য 6টা দিবেন। বানানোর জন্য বাকি দুইটা জিরো মেলাই দেবেন, ঠিক আছে? এইভাবে করবেন। তার মানে 11 গুণন 11, 121 হবে। 121-কে কত দ্বারা গুণ করবেন আবার? 11। 11 দিন। তাহলে 121-কে 11 দ্বারা গুণ করে কত হবে? 1300 কত হবে বলেন? 1331। 1331। 1331 কয় ঘর হয়েছে? কয়টা ঘর আছে এখানে? 4। 4 4টা। ঘর। তাহলে দশমিকের পরে 6 ঘর মেলানোর জন্য আরো আরো কয়টা 2টা শূন্য লাগবে। দিতে হবে? 2টা। 2টা। তাহলে 0.001331, তাহলে এখানে আছে না? জি স্যার।
জাস্ট জি স্যার। এভাবেই আপনাকে এভাবেই হিসাবটা করতে হবে এখানে। স্যার আচ্ছা, এবার আমি ওয়ান প্রথম দশমিক দেওয়া যায় একটার মধ্যে? কি বললেন কি বললেন, একটার মধ্যে কি স্যার, দেওয়া? প্রথমেরটা তাতে কোনো এক যায় আসে দশমিক না, এক দেওয়া যায়। তাতে কোনো যায় আসে না, বুঝতে পারছেন? সামনে তাহলে জিরোই হবে, একের হ্যাঁ, জন্য আর কিছু। এই যে সামনে। মানে যেহেতু এক আচ্ছা, দেওয়া, আবার এক হবে কেন, যে এক না দেওয়া না স্যার না না, এক প্রথমে হবে ধরুন না এখানে কেন? এক। উনি কেন এক হবে না, কারণ কি, মনে করেন আপনি আপনি ধরেন 100 টাকাকে আহ, গুণ করছেন 0.001 দ্বারা। বলেন তো এটা কি আর 100 থাকলো নাকি অনেক কমে গেল? অনেক কমে গেল। কমে গেল কমে স্যার। গেল। হুম। অনেক কমে গেল না, বলেন তো দেখি। জি স্যার। এখন আপনি মনে মনে হয়তো চিন্তা করতেছেন এখানে তো এক আছে, তার মানে কমপক্ষে সামনে একটা এক হবেই। এটা কিন্তু এই চিন্তা করে অনেকেই ভুল করে এটা উত্তর দাগায় আসবে, তাই কিনা বলেন দেখি? জি স্যার। ভুল জি করার এটা স্যার। জন্যই কিন্তু ওই অপশনটা প্রথমেই দিছে। আছে এটা। কিন্তু আমি বললাম যে 100কে যদি আপনি 0.001 দ্বারা গুণ করেন, বলেন তো দেখি এই জিনিসটা অনেক ছোট হয়ে গেল কিনা? জি স্যার। এটা জি কি আর স্যার। এখন 100 থাকলো? না। না স্যার। না। 100কে আপনি যদি 0.001 দ্বারা গুণ করেন, এটা কত হয়েছে জানেন? মাত্র 10 পয়সা। কত পয়সা? 10। 10 পয়সা। তাহলে খেয়াল স্যার করে ওনার দেখেন তো। উত্তরটা, স্যার ওনার শুনুন না, উত্তরটা হয়তো এরকম, মানে এরকম হইতো, আমরা গুণ করার পরে যদি 7টা ঘর পাইতাম, তখন সেক্ষেত্রে 6টা ঘরের পরে দশমিক দিতাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তখন হুম, তখন হয়তো যদি এক এটা কোনো হইতো। পাইতাম। পূর্ণ সংখ্যা আসতো, তখন সেটা পূর্ণ সংখ্যা হ্যাঁ হ্যাঁ, হিসেবেই থেকে যেত, তখন ঠিক সেটা আছে? হইতো। কিন্তু আমরা যেহেতু 4টা সংখ্যা পাইছি, তাই আগে 2টা শূন্য হ্যাঁ, দিতে আগে হয়েছে। দুটো জিরো আর দিয়ে, এবং আগে যেহেতু আগে দুটো জিরো দিছি, তার মানে তার আগে তো আর কোনো তার পূর্ণ মানে সংখ্যা বসতে আর পারবে না, কিছুই তাই না? নেই। এটাই। এক্স্যাক্টলি। তার মানে আমাদের যদি গুণফল এমন আসতো, ধরেন 7 3 2 5 1 3 3 1 এরকম যদি আসতো, তাহলে কয় ঘর? এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর। ছয় ঘর পর কি দিতাম? দশমিক। দশমিক। তারপরে এইদিকে কি থাকতো থাকতো সেটা আমাদের দেখার বিষয় না। আমরা এভাবেই করতাম, ওকে? দশমিকের গুণ এভাবেই কাজ করে। আপনি গুণ করে দেখেন 6.25 আর 6.25, বলেন তো গুণ করলে কত হবে? কয় ঘর পর দশমিক বসবে বলেন তো দেখি? এখানে কয় ঘর আছে? দুই ঘর। এখানে কয় চার ঘর? ঘর। চার ঘর। তাহলে কয় ঘর পর দশমিক বসবে? 4 ঘর। চার ঘর। এদিকে আপনি 625 আর 625 আলাদাভাবে গুণ করেন দশমিক ছাড়া, গুণ করে দেখেন কত আসে। যদি আমি একটু গুণ করার চেষ্টা করি, 625 গুণন 625, তাহলে আসবে এরকম আসবে, 3 9 0 6 2 5। তাহলে বলেন তো এইটা আসছে ফলাফল, বলেন তো কয় ঘর পর দশমিক? 4। চার ঘর। তাহলে 4 ঘর। 1 2 3 4, এই যে। তাহলে অ্যান্সার কত হবে বলেন? 39.06। কত হবে অ্যান্সার? আচ্ছা। কি বুঝতে পারছেন? তার মানে এখানে দশমিক থাকলেও গুণের সময় কি ব্যবহার হবে না? দশমিক ব্যবহার হবে না। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যখন আমি গুণ করব, তাহলে আমি প্রথমে 11 লিখবো। 1.1 মানে কি বুঝবো? 11। 11। .11 মানেও কি বুঝবো? 11। 11। .011 মানেও কি বুঝবো? 11। এক্স্যাক্টলি। এবার এই তিনটা গুণ করব, গুণ স্যার করে এটা কি শুধু সিঙ্গেল সিঙ্গেল ক্ষেত্রে কি এরকমটা হবে কি? হ্যাঁ, সিঙ্গেল ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। মানে আপনি যাই করেন না কেন, আপনাকে দশমিক ছাড়াই আগে গুণ করতে হবে, দেন সংখ্যা গুণে আপনাকে ফলাফলটা বসাইতে হবে, ঠিক আছে? আপনি ট্রাই করে দেখেন, যত অঙ্ক ট্রাই করবেন। আপনি বলেন তো দেখি একটা সংখ্যা, আমি আপনাকে বলতেছি, আপনি বলেন তো একটা সংখ্যা দশমিকের, বলেন, উম যে কোনো একটা সংখ্যা বলেন। 1.237। আচ্ছা, ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি পয়েন্ট বললাম, 1.23। আরেকটা বলেন। 1.76। 1.76, এটা হয়েছে। এই দুটো আমরা গুণ করব, তাই তো? হ্যাঁ করেন। আচ্ছা, 76 আমরা গুণ করব। তাহলে আমি কি বলছি যে 123 আর 176 আলাদা জায়গায় কি করব? গুণ। গুণ করে নেব। গুণ। তাহলে আলাদা তিন, গুণ করতে। তাহলে কত হবে? 3 6 18, 8 হাতে 1, 6 2 12 আর 1 13, 3 হাতে কত? 1। 6 আর 6 একে 7। 6 আর 1 7, এক ঘর ক্রস। 3 7 21 এক হাতে কত? 2। 7 2 14 আর 2 16, 6 হাতে 1, 7 একে 7 আর 1 8, আবার এক ঘর ক্রস। 2 একে 2, না সরি 3 না, এই স্যার 3 অক্ষে 3, 3 তিন অক্ষে একে 3। 3, দুই একে তিন। 2, এক একে 1। তাহলে 8 3 আর একে 4, 7 6 13, আর 3 কত হয়? 16। 16 6, তাই 16। না? হাতে 1, 8 2 হুম। 10 আর একে 11 আর 1 হাতে কত? 11 1, 1। থাকলো এক 2। এক। তাহলে বলেন তো দেখি ফলাফলটা 2 1 6 4 8 এটা হয়েছে কিনা? এক্স্যাক্টলি। স্যার জি। আচ্ছা, বলেন তো কয় ঘর পর দশমিক? দুই ঘর আর দুই ঘর, কয় 2.1648। ঘর? 4 দুই ঘর। ঘর পর। চার ঘর। 4 ঘর। তাহলে 4 এক ঘর ঘর, পর। 2 ঘর, 3 ঘর, 4 ঘর, টোটালটা হিসাব করে এখানে দিতে হবে। ক্লিয়ার?
জি জি স্যার স্যার। জি বুঝছি। স্যার। জাস্ট এইভাবে করতে হবে গুণ। তার মানে গুণ করার সময় আমরা কখনো দশমিক মেনটেন করব না, কিন্তু যখন ফলাফলটা বসাবো, বসানোর পর আমরা হিসাব করব, আচ্ছা বলেন তো এটা 1.23 ইন্টু 1.76 এটা ছিল কিনা। জি জি স্যার। স্যার। তাহলে আমরা কয় ঘর পর দশমিক হিসাব করব, এখানে দুইটা এখানে দুইটা, কয় ঘর পর? স্যার স্যার 4 চার ঘর 4 পর। ঘর। এবার বুঝতে পারছেন কেন এখানে আমরা 6 ঘর হিসাব করছি? একটা, জি দুইটা, স্যার। তিনটা আর তিনটা, কয়টা? 6টা। 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 তাহলে অপশন গুলো দেখেন কত সহজ। এটা কিন্তু চাকরির পরীক্ষার অঙ্ক, একেবারে 2025 সালের একদম লেটেস্ট অঙ্ক। স্যার এটা ভাগ টাগ থাকলে কি করতাম? কোথায় কোথায়? ভাগ থাকতো যদি পাওয়ার যদি ভিতরে বা এরকম পাওয়ার মাইনাস থাকতো, থাকতো। না না স্যার, ওই যে হ্যাঁ, গুণের জায়গায় যদি ভাগ থাকতো গুণে অথবা গুণের মাইনাস জায়গায় যদি থাকতো। ভাগ থাকতো তাহলে ওই যে দশমিক তুলে দিতাম। এই যে 1.1 ভাগ হচ্ছে আগে 0, তো দেখা 0.11, এটা তো আরো সহজ হয়ে গেল আমাদের জন্য, তাই না? তাহলে 1.1 ভাগ হচ্ছে 0.11। আচ্ছা বলেন তো দশমিকের পর কয় ঘর আছে? এক এক ঘর। ঘর। তাহলে এখানে আছে 2 ঘর, তাহলে একটা জিরো দিলাম, দিয়ে দুইটা অমিট করে দিলাম, দেওয়া যায় কিনা? জি যায় স্যার। স্যার, ওইটা তাহলে উপরে ওইটাই 110, দিয়ে তার নিচে কত? 11। 11। এই তো হয়ে গেল ক্যালকুলেশন। ভাগ তো আরো সহজ, তাই না? ভাগটা তো একটু জি আগে আমরা স্যার। বললামই, এই যে এইটা ছিল ভাগের। দেখেন ক্যাটাগরি আগেরটাই কিন্তু বাদ ছিল। প্রত্যেকটাই একটা একটা করে রাখছি আমি, কি কারণে রাখছি? একটা দেখেন ভাগের রাখছি, খেয়াল করে দেখেন, এটা কিন্তু ভাগের, আর এটা কিসের? গুণ। গুণের। গুণে। এটা টাচ করা আছে কিন্তু, মানে প্রত্যেকটা নিয়ম এখানে টাচ করা আছে, একটা হইলেও দেওয়া স্যার আছে। না, আমি বলছি হচ্ছে ওই যে 1.1 এর পরে ওইখানে যদি ভাগ থাকতো ওয়া- তখন আমরা কি দশমিকের ওই সেম কাউন্ট করতাম? মানে মানে ওয়ান মানে পয়েন্ট ওয়ান ভাগ পয়েন্ট অন অন এরকম যদি থাকতো। এটাই তো ভাগ বললো। ও পয়েন্ট আচ্ছা, ওয়ান ওয়ান তাই না, এরকম? হ্যাঁ হ্যাঁ। এরকম না, ভাগ ভাগ গুণ তো আরেকটা আসলে আরেক তিনটাই যদি সেম থাকতো আর কি, ভাগ দেওয়া এটাও মাঝখানে ভাগ এটাও ভাগ, এরকম তাই না? কি? জি 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 স্যার, তখন এরকম। তো আসলে এই এই দুইটা যদি ভাগ থাকতো, তখন তো আসলে মনে করেন করতে হইতো কি জানেন, ভাগ চিহ্নটাকে তখন গুণ করে দিতে হইতো। ভাগ যখন থাকে গুণ হয়, তখন কি হয় বলেন তো দেখি, তখন জিনিসটা লবের জিনিসটা হরে চলে উল্টে যায়, হরের যায়। জিনিসটা লবে চলে যায়। লবে তখন কিন্তু চলে এটা যায়। কিভাবে ক্যালকুলেশন করতে হবে? একটু ব্যতিক্রম ভাবে আপনি যদি চিন্তা করেন যে এটা এরকম আছে 0.11, আবার ভাগ হচ্ছে 0.011, তখন কিন্তু আমি চিন্তা করতাম এভাবে, বলেন তো এটা এটা কি জিনিস, দশমিক তুলে দিয়ে একটা ওটা এক হচ্ছে আর একের এগারো জন্য বাই একটা শূন্য, দশ দশমিক তুলে দিয়ে হ্যাঁ, একটা এক, 2 ঘরের জন্য দুইটা এগারো শূন্য, বাই একশো দশমিক তুলে দিলে একটা এক, 3 ঘরের জন্য কয়টা শূন্য? 1000। 3টে। তিনটা। এবার 11 ভাগ 10 ভাগ 11 ভাগ 100, এবার ভাগ বলেন তো 11 ভাগ 1000 কিনা? স্যার এইবার আসেন উপরে 11 তার নিচে 10, এইবার এই ভাগ চিহ্নটাকে যদি আমি এবার গুণ গুণ করে করে দেই, দিলাম, বলেন তো উপরে গুণ উপরে চিহ্ন 100 100। তার নিচে তাহলে 11 যাবে 100 কিনা? করে নিচে 11। আচ্ছা এবার স্যার, ভাগ এইটা তো চিহ্নটাকে গুণ করতে করে দিলে পারবো, উপরে বলছি 1000 হচ্ছে তার নিচে কত আসবে? 11। এবার 11। বুঝছেন যে ভাগ চিহ্ন থাকলে ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে। স্যার তারপরে দশমিক দিতাম কয়টার পরে, মানে ওইটা বলতেছি। দশমিক বলতে তখন দেখেন, বলেন তো দেখি, এগারো থাকতো এগারো না। গুণ করলে কত হয়? ঠিক আছে। 121। 121। 121। আর উপরে, আচ্ছা একটা কাজ করি, আমরা কিছু জিনিস কেটে দেই এখান থেকে, কেননা তাহলে ছোট হয়ে আসবে। তাহলে বলেন তো এই শূন্য ক্রস করা যায় কিনা? জি স্যার। এই এগারো ক্রস করা যায় কিনা? জি জি যায়। স্যার। আচ্ছা বলেন তো 10 আর 1000 গুণ করলে 10,000 হবে কিনা? 10,000। 10,000 তার বাই নিচে 11। কত আছে? 11। 11। এবার এই 11। 11 দ্বারা কাকে ভাগ করতে হবে? 10,000। 1000। 10,000 কে। জি স্যার। ওকে। জি তাহলে স্যার। 100, তাহলে 9 11 কত? 99। থাকলো 99। এক, কেটে নামাইলাম 10, শূন্য কেটে নামাইলাম, ভাগ যায় না, এখানে একটা শূন্য দিয়ে হয়। আবার আর একটা কেটে নামাইলাম। এবার বলেন তো আবার কত? 9 11 কত? 99, কেটে 99। নামাইলাম কত? এক, দশমিক দিয়ে একটা হ্যাঁ। শূন্য দিলাম, ভাগ যায় না, আর একটা শূন্য নিয়ে আর একটা শূন্য আচ্ছা। নিলাম, আবার 9 11 কত? 99। বলেন তো দেখি এটা চলতেই থাকবে 99। কিনা? জি স্যার জি জি স্যার, স্যার। চলতে 909.09, এটা হচ্ছে তখন অ্যান্সার। দেখছেন, অ্যান্সারটা অন্যরকম হয়ে যেত। এখন আপনি যেটা বলছেন যে আমি দশমিকের পরে কয়টা ঘর হিসাব করব, আসলে ভাগ প্রক্রিয়ার সময় ওইটা জিনিস ওভাবে খাটে না, কেননা কোনো একটা দশমিক সংখ্যাকে আর একটা দশমিক সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, বা একটা পূর্ণ সংখ্যাকে একটা দশমিক সংখ্যা দিয়ে ভাগ করলে জিনিসটা কিন্তু ম্যাসিভ হয়ে যায়। ওকে, অনেক বড় জি হয়ে যায়, স্যার। কি হয়ে যায়? বড় হয়ে যায় বড়। তখন বড় হয়ে যায়, তখন আর সেটা অটোমেটিক্যালি। দশমিক থাকে না। আপনি যদি বলেন এক দিয়ে আমি শূন্য দশমিক, মনে করেন 1 ভাগ 0.0001, এইটা মানে কিন্তু অনেক বড় একটা সংখ্যা, তাই না বলেন? জি স্যার। জি স্যার। কেন বলেন তো এটা অনেক বড় একটা সংখ্যা? কেননা ওই যে ওয়ান দশমিক ভাগ, উঠায় বলেন তো উঠায়। এইটা মানে কি,
দশমিক তুলে দিলে নিচে একটা এক, আর কয় ঘর আছে? চার। 4টা। 4 ঘরের জন্য 4টা শূন্য, তাহলে উপরে এক আর তার নিচে একের পরে কয়টা শূন্য? 10,000। 4টা। 4টা। 4টা শূন্য। তাহলে এক ভাগ চিহ্নটাকে যদি গুণ করে দেই তাহলে 10,000 উপরে চলে যায়, আর এক কোথায় আসে? নিচে। নিচে। তাহলে বলেন তো এর ফলাফল কত? 10,000। তাহলে এই ছোট একটা 10,000। জিনিস, 1/0.0001, এর ফলাফল কত? 10,000। গুণের 10,000। ফলাফল। তাহলে এখানে তো তাহলে এটা তো দশমিকের কোনো আসতে পারে। গোষ্ঠীও নাই, আছে? না স্যার। না। এখানে কোনো দশমিক নাই। কেননা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা যখন একটা খুবই ছোট সংখ্যা দ্বারা কোনো কিছুকে ভাগ করি, তখন কিন্তু জিনিসটা অনেক বড় হয়ে যায়।